মোরবি সেতু ভেঙে পড়ার ঘটনাটা আসলে শুধু একটা ব্রিজ ভেঙে পড়ার গল্প নয়। এর পেছনে আছে মারাত্মক কিছু মানবিক ভুল, চূড়ান্ত অবহেলা আর এমন একটা সিস্টেম যা হয়তো নিজেই ভেঙে পড়েছে। চলুন এই পুরো ঘটনার গভীরে গিয়ে দেখি ঠিক কী ঘটেছিল। ভাবা যায়, মাত্র 2 সেকেন্ড 2022 সালের 30শে অক্টোবর দীপাবলির ঠিক 6 দিন পর একটা গোটা সেতু ভেঙে পড়তে সময় নিয়েছিল মাত্র 2 সেকেন্ড। চারদিকে তখন উৎসবের আমেজ, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই সেতুর মূল তারটা ছিঁড়ে গেল, আর সঙ্গে সঙ্গেই সব আনন্দ, সব হাসি উল্লাস বদলে গেল ভয়ঙ্কর আর্তনাদ আর কান্নায়। একটা জমজমাট সন্ধ্যা এক মুহূর্তে পরিণত হল দুঃস্বপ্নে। আর এই ভুলের মাসুল অকল্পনীয়। শিশু, পরিবার সহ 141 জনেরও বেশি মানুষ তলিয়ে গেল মৎস্য নদের গভীরে। তাদের জীবন, তাদের স্বপ্ন, সবকিছুই যেন এক নিমিষে শেষ হয়ে গেল। চলুন ঠিক সেই দিনের ঘটনায় ফিরে যাই। 7 মাস ধরে সংস্কারের কাজ চলার পর সেদিনই সেতুটা আবার নতুন করে খোলা হয়েছিল। আর ছুটির সন্ধ্যা বলে কথা, ভিড় তো উপচে পড়ছিল। দেখুন, সেতুটার ধারণ ক্ষমতা ছিল বড়জোর 125 জনের, কিন্তু সেদিন সেখানে ছিল প্রায় 500 জন মানুষ, 4 গুণেরও বেশি। ভিড় সামলানোর জন্য কোনো নিরাপত্তাকর্মী ছিল না। শুধু টিকিট বিক্রি হচ্ছিল, কিন্তু কতজন ঢুকছে তার কোনো হিসেবই কেউ রাখছিল না। আর তার উপর কিছু ছেলেপুলে মজা করার জন্য ইচ্ছে করে সেতুটা দুলিয়ে যাচ্ছিল। এই ঘটনাটা আরও বেশি দুঃখজনক, কারণ এই সেতুটা শুধু ইট সিমেন্টের একটা কাঠামো ছিল না, এটা ছিল মরুবি শহরের গর্ব, তাদের ঐতিহ্যের প্রতীক। এর ইতিহাসটা জানলে বোঝা যায় এই পতনটা কতটা বড় একটা আঘাত। স্থানীয়রা একে ডাকত ঝুলতো পুল বলে। 143 বছরেরও বেশি সময় ধরে এটা শহরের একটা পরিচয় হয়ে উঠেছিল। ভাবুন একবার, 2001 সালের সেই ভয়াবহ ভূমিকম্প যা সবকিছু ধ্বংস করে দিয়েছিল, সেটাও এই সেতুর কিচ্ছু করতে পারেনি। অথচ সেই সেতুই ভেঙে পড়ল। আর এখানেই গল্পের আসল মোড়। সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছিল ওরেভা গ্রুপকে, মানে যে কোম্পানিটা মূলত ঘড়ি আর সিএফএল বাল্ব বানানোর জন্য পরিচিত। তাদের হাতে তুলে দেওয়া হলো একটা ইঞ্জিনিয়ারিং বিষয়ের সংস্কারের কাজ। তাদের এই ধরনের কাজের কোনো অভিজ্ঞতাই ছিল না। এরপর যখন স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসআইটি এর রিপোর্ট সামনে এলো, তখন তো ভয়ঙ্কর সব তথ্য বেরিয়ে এলো। দেখা গেল সেতুর যে মূল কেবল, তার একটাতে এতটাই মরচে ধরেছিল যে প্রায় অর্ধেক তার ক্ষয়ে নষ্ট হয়ে গেছে। তার উপর সংস্কারের নামে হালকা কাঠের তক্তা সরিয়ে ভারী অ্যালুমিনিয়ামের পাত বসানো হয়েছে, মানে সেতুর ওজন অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেই পুরনো দুর্বল কেবলগুলো পাল্টানোর কোনো চেষ্টাই করা হয়নি। শুধু তাই নয়, নতুন সাসপেন্ডারগুলো পুরনোটার সঙ্গে ঠিক মতো না লাগিয়ে সেফ কোনো মতে ঝালাই করে জুড়ে দেওয়া হয়েছিল, যাকে বলে একেবারে জুগাড় ইঞ্জিনিয়ারিং। খরচ বাঁচানোর এই চেষ্টা যে কতটা মারাত্মক হতে পারে, এটা তারই প্রমাণ। আর এই সব কিছুর পিছনে কারণটা কি? তাড়াহুড়ো। ওরেভা গ্রুপ চেয়েছিল দীপাবলির ছুটিতে যত বেশি সম্ভব লাভ করতে। তাই 8 থেকে 12 মাসের কাজ মাত্র 7 মাসে শেষ করে দেওয়া হলো। আর কোনো রকম ফিটনেস সার্টিফিকেট বা লোড টেস্টিং ছাড়াই সেতুটা মানুষের জন্য খুলে দেওয়া হলো। কিন্তু এই ভুলের দায় কি শুধু ওই প্রাইভেট কোম্পানির? একদমই না। এবার দেখা যাক কিভাবে সরকারি কর্মকর্তা আর পৌরসভাও এই অবহেলা আর দুর্নীতির জালে জড়িয়েছিল। দেখুন একবার ডেটাটা। সেদিন 3165টা টিকিট বিক্রি হয়েছিল, অথচ ভিড় সামলানোর জন্য একজনও বিশেষজ্ঞ ছিল না। যারা টিকিট বিক্রি করছিল তারা দিনমজুর, কোনো নিরাপত্তাকর্মী নয়। নদীর ওপর একটা সেতু, অথচ আশেপাশে কোনো লাইফবোট বা উদ্ধারকারী দলের ব্যবস্থা ছিল না, মানে আপৎকালীন কোনো পরিকল্পনাই ছিল না। গুজরাট হাইকোর্টও সরাসরি বলেই দিয়েছিল এই চুক্তিটা ছিল একটা রাষ্ট্রীয় খয়রাতি। ওরেভাকে যে 15 বছরের জন্য চুক্তিটা দেওয়া হয়েছিল, সেটা ছিল মাত্র 1.25 পৃষ্ঠার একটা কাগজ। কোনো টেন্ডার ডাকা হয়নি, আর তাতে নিরাপত্তা বা সরকারি নজরদারির কোনো শর্তই উল্লেখ ছিল না। দুর্ঘটনার পর শুরু হলো ন্যায় বিচারের জন্য এক লম্বা লড়াই। প্রথমে কিছু নিচুতলার কর্মীকে গ্রেপ্তার করা হলো ঠিকই, কিন্তু সাধারণ মানুষের চাপ বাড়তে থাকলো আসল মাথাদের ধরার জন্য।
কিন্তু বিচার পাওয়ার রাস্তাটা ছিল খুব ধীর আর হতাশাজনক। কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর সহ মোট 10 জনকে গ্রেফতার করা হলেও একে একে তারা সবাই জামিনে ছাড়া পেয়ে গেল, আর মূল বিচার প্রক্রিয়া শুরু হতেই কয়েক বছর কেটে গেল। তবে এই পুরো ঘটনায় গুজরাট হাইকোর্ট একটা অসাধারণ ভূমিকা নিয়েছিল। তারা নিজে থেকেই সুও মোটো কগনিজেন্স নিয়ে মামলাটা শুরু করে। খবরের কাগজের রিপোর্ট দেখেই তারা তদন্তের নির্দেশ দেয়। হাইকোর্ট এতটাই কড়া ছিল যে তারা অযোগ্যতার কারণে পুরো মোরবি পৌরসভাকেই ভেঙে দেওয়ার আদেশ দেয়। কিন্তু টাকা দিয়ে কি সব ক্ষতিপূরণ করা যায়? এক বাবা, যিনি তার পরিবারের 4 জন সদস্যকে হারিয়েছেন, তার এই কথাটা শুনুন। তার কাছে এই টাকার কি কোনো দাম আছে? এই ঘটনাটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে মানবিক ক্ষতি হয়েছে তা কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব নয়। শেষ পর্যন্ত এই ঘটনাটা আমাদের সবার সামনে একটা খুব বড় প্রশ্ন রেখে যায় যে 141 জন মানুষ চলে গেল, তারা কি কোনোদিন সত্যিকারের ন্যায় বিচার পাবে? যখন মুনাফা আর রাজনীতির লোভের কাছে মানুষের জীবনের কোনো দাম থাকে না, তখন আমাদের সিস্টেম কি সত্যি দোষীদের শাস্তি দিতে পারে? এই উত্তরটা হয়তো সময়ের হাতেই তোলা রইল।